অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনে অনুমোদন ইসরায়েলের। নিন্দা সৌদি আরবের, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। গাজার ৩ স্থানে হামলায় ৪ ফিলিস্তিনি নিহত। ওডেসায় ফের তেলের মজুদাগারে রুশ হামলা। সুমি অঞ্চলেও দুপক্ষের তুমুল সংঘর্ষ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের আলোচনা ফলপ্রসূ, দাবি ওয়াশিংটনের। ভেনেজুয়েলা উপকূলে আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদক কারবারে অর্থায়নের অভিযোগ ট্রাম্প প্রশাসনের। চুরি ও অপহরণ আখ্যা কারাকাসের। সীমান্ত সংঘাতের মধ্যেই বাড়ি ফিরছেন থাইল্যান্ডের বাসিন্দারা। কম্বোডিয়ায় বাস্তুচ্যুত ৫ লাখের বেশি। উত্তেজনা নিরসনে সংলাপে বসার আহ্বান মালয়েশিয়ার। এবং পোস্টাল ব্যালটে ভোটের সুযোগকে ইতিবাচক হিসেবে দেখলেও ইতালি প্রবাসীদের সাড়া কম। ২.৫ লাখের মধ্যে রেজিস্ট্রেশন মাত্র ১৩,০০০। অনেকের বৈধ ঠিকানা না থাকা বড় বাধা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরে আলাদা অভিযানে ২ জন এবং রোববার ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণ ইয়েলো লাইনের কাছে হামলায় ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পশ্চিম তীরে ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আর গাজার রোগীদের জন্য প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে নিরীহ ফিলিস্তিনের। স্থানীয় সময় শনিবার জেনিনের কাভাতিয়া শহর এবং পশ্চিমে সিলাত আল হারাধিয়া এলাকায় অভিযানে মারা গেছে বেশ কয়েক। আল আহলি আরব হাসপাতাল সূত্রে জানা যায়, গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ইয়েলো লাইনের কাছাকাছি ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে আবারও বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলাটি শহরের ভবন ধ্বংসের অভিযানের অংশ, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। It's a pleasure to welcome Senator Lindsey. যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার জেরুজালেমের এই বৈঠকে গ্রাহাম বলেন, হামাস চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ করছে না, বরং গাজায় ক্ষমতা আরও শক্ত করতে চাইছে। একই সঙ্গে হিজবুল্লাহ অস্ত্র বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো এবং বসতি সম্প্রসারণের অংশ বলে জানানো হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে এই বসতি স্থাপন অবৈধ। সৌদি আরব এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে, ফিলিস্তিনিদের ভূমি দখল হচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এদিকে গাজা উপত্যকায় চিকিৎসা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়ায় চরম বিপদে পড়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে গাজার রোগীদের জন্য আশেপাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যমের দাবি, এই হামলার পরিকল্পনা চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলায় যৌথভাবে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ফের গতি পাওয়ায় উদ্বিগ্ন ইসরায়েল। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তেহরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মহড়া বাড়ানোয় উদ্বেগ জানিয়েছে তারা। চলতি বছরের জুনে ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে কয়েক মাস আগে অবহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে নেতানিয়াহুর প্রস্তাবিত যে ৪ ধাপের কথা বলা হয়, সেগুলোর প্রতিটি লক্ষ্য করা গেছে ১২ দিনের সেই যুদ্ধে। এবার আরেক মার্কিন গণমাধ্যম এনবিসি প্রকাশ করেছে নতুন এক বিস্ফোরক তথ্য। গণমাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এনবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরবে নেতানিয়াহু। এ পরিকল্পনায় একক ইসরায়েলি হামলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সরাসরি বা যৌথ অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। All our war goals that include প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় জোরদার করছে ইরান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাও চালাচ্ছে, যা নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উদ্বেগ শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরেই নয়। তাদের আশঙ্কা, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হলে তেহরান ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করতে পারবে। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তিশালী হয়ে উঠবে। এনবিসির দাবি, ইরান বছরে প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের কার্যক্রমের স্বাভাবিকের চেয়ে বেশি গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি সংস্থাগুলোর। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এসব তৎপরতা সামরিক মহড়ার অংশ হতে পারে, তবে এর ব্যাপ্তি ও সমন্বয়ের মাত্রা স্বাভাবিক মহড়ার তুলনায় বেশি হওয়ায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন হামলার পর এবার সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দখলকৃত গোলান মালভূমির কাছে দুটি গ্রামে নেতানিয়াহু বাহিনী চেকপোস্টও বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্ক। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী। সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটস সদস্যদের গুলিতে 2 সেনাসহ 3 মার্কিন নিহতের জবাবে দেশটিতে আইএসের 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এবার দেশটির দক্ষিণাঞ্চলের কুনেইত্রা এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি দখলকৃত গোলান মালভূমির কাছে আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি সেনারা 2টি সামরিক চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে তেল আবিবের এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্কের রাষ্ট্রীয় টেলিভিশন। গোলান মালভূমির কাছে অন্তত 5টি সামরিক যান ব্যবহার করে চেকপোস্ট বসানো হয়েছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি। গত কয়েক মাস ধরে কুনেইত্রা সহ দক্ষিণ সিরিয়ায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনার অনুপ্রবেশের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযান, গ্রেপ্তার ও চেকপোস্ট বসানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে ক্ষোভ আর অস্থিরতা। এর জেরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার কুনেইত্রা শহরের সড়কে বিক্ষোভে নামেন শতাধিক মানুষ। এদিকে যুদ্ধবিরতির পরও লেবাননে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দেশটির দক্ষিণাঞ্চলে এমনকি রাজধানী বৈরুতেও নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থার মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এক বিবৃতিতে চলতি বছরের মধ্যে এই ধাপ শেষ হবে বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ফ্লোরিডায় টানা 3 দিন ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠক ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে উইটকফ জানান, ইউক্রেন ন্যায়ের ভিত্তিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন এক্সে আরেকটি পোস্টে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রি কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গঠনমূলক বৈঠক করেছেন বলে জানান উইটকফ। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় ওডেসা অঞ্চলে সূর্যমুখী তেলের মজুতাগারে রাশিয়া ফের হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, সুমি অঞ্চলে রুশ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। এতে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্বেগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। গ্যাবার্ডের দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কিছু দেশ ইচ্ছাকৃতভাবে সংঘাত বাড়াতে চাইছে।
তুলসী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রয়টার্স এমন একটি ভুল প্রতিবেদন ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে যে রাশিয়া পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের ইউরোপীয় অংশ পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। তিনি এই দাবিকে সরাসরি মিথ্যা ও প্রোপাগান্ডা আখ্যা দেন। ভেনেজুয়েলা উপকূলে আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসির অভিযোগ, তেল রফতানির মাধ্যমে মাদক বাণিজ্যে অর্থায়ন করছে কারাকাস। এদিকে এই ঘটনাকে চুরি ও অপহরণ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলতি মাসেই ভেনেজুয়েলার দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে একটি ছিল গেল শনিবার। এর পরপরই রোববার মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় আরেকটি তেলবাহী ট্যাঙ্কার সক্রিয়ভাবে অনুসরণ করেছে। এই অনুসরণটি একটি নিষিদ্ধ ডার্ক ফিল্ড জাহাজ, যা ভেনেজুয়েলার অবৈধ নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে জাহাজটি ভুয়া পতাকা বহন করছে এবং জব্দের আদেশের আওতায় আছে। জাহাজের নাম ও অবস্থান এখনও প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন অভিযোগ করছে ভেনেজুয়েলা তেল রপ্তানির আয়ের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধকে অর্থায়ন করছে। তবে এই অভিযোগকে চুরি ও অপহরণ বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ এবং বের হওয়ার উপর নিষেধাজ্ঞা ব্লকেট জারি করেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বীকৃত সন্ত্রাসী সংগঠন কার্টেল দো লস সোসেলের নেতৃত্ব দিচ্ছেন, তবে তা অস্বীকার করেছেন মাদুরো। ভেনেজুয়েলা তার সরকারের ব্যয় বহন করতে তেল রপ্তানির আয়ের উপর নির্ভরশীল। গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ভেনেজুয়েলার মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে। এতে নিহত হন শতাধিক মানুষ। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পারমাণবিক সাবমেরিন তৈরির উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। ট্রাম্পের সমর্থন বেইজিং পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলাদাভাবে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এদিকে সীমান্তে সংঘাতের মধ্যেই জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন থাইল্যান্ডের বুড়িরাম প্রদেশের বাসিন্দারা। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ থামেনি। এর মধ্যেই থাইল্যান্ডের বুড়িরাম প্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে সরিয়ে নেয়া অনেক পরিবার আবার ফিরছে নিজ বাড়িতে। জীবন নয় জীবিকা বাঁচাতে ঝুঁকি নিচ্ছেন তারা। 7 ডিসেম্বর সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরুর পর লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়। থমকে যায় কৃষিকাজ, হুমকির মুখে পড়ে জীবিকা। সীমান্ত এলাকার কৃষিজমি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায়। সংঘর্ষ শুরুর পর বুড়িরামের সীমান্ত গ্রামগুলো থেকে মানুষ আশ্রয় শিবিরে চলে যায়। অথচ ডিসেম্বর এই এলাকার সবচেয়ে ব্যস্ত ফসল কাটার মৌসুম। রাবার গাছের সেরা ট্যাপিং মৌসুম হাতছাড়া হয়ে গেছে। যুদ্ধের কারণে কাজ বন্ধ, রাবার শুকিয়ে গেছে। শিবিরে থাকা নিরাপদ হলেও এবছর আয়ের কোনো আশা নেই। আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। থাইল্যান্ডের পূর্ব প্রান্তের সাকেও প্রদেশে রাত নামলে বদলে যায় চিত্র। গোলার শব্দ, আকাশে ড্রোনের ভয়, এই বাস্তবতায় এখন নিজের গ্রাম নিজেরাই পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে শুরু হয় স্বেচ্ছাসেবী নজরদারি। গ্রাম নিরাপত্তা দলের সব সদস্যকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ও কান হিসেবে কাজ করতে হয়। আমরা এখানে পাহারায় থাকি। যদি কোনো গোলা পড়ে বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তা জানাই কিংবা তদন্তের জন্য তাদের ডেকে আনি। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সীমান্ত উত্তেজনা কমাতে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, আলাদাভাবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের চেতনায় অটল থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারমাণবিক সাবমেরিন যুক্ত করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই সাবমেরিনের মাধ্যমে জলপথে উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবেলায় কয়েক ধাপ এগিয়ে যাবে দেশটি। তবে সাবমেরিন কোথায় তৈরি করা হবে তা নিয়ে দেখা দিয়েছে দোটানা।
দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা খাতে পরমাণু চালিত সাবমেরিন যোগ করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের এই আশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি। বিভিন্ন রুদ্ধদ্বার বৈঠকে হোয়াইট হাউসের সঙ্গে এই বিষয়ে সমঝোতার চেষ্টা চালালেও তাতে ব্যর্থ হয় সিওল। তবে চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সরাসরি সাবমেরিন তৈরির প্রস্তাব দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তাতে সায়ও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু চালিত সাবমেরিন পেলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের কাতারে যুক্ত হবে দক্ষিণ কোরিয়া। ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে থাকার সক্ষমতা, দ্রুত গতি ও তুলনামূলক কম আওয়াজ সব মিলে অত্যাধুনিক এই যানের রয়েছে বহু সুবিধা, যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতকে অনেকটাই এগিয়ে নিতে সক্ষম। এমনকি জলপথে চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সাবমেরিনটি। উত্তর কোরিয়ার বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের পরমাণু চালিত সাবমেরিনের গতিবিধি নজরদারিতে এটিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে কোথায় সাবমেরিন তৈরি হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে এই সাবমেরিন নির্মাণ করতে। তবে সিউলের আশা, নিজ দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই যান উৎপাদন করবেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে তৈরি হলে তা কার্যত সরাসরি অস্ত্র কেনার সমান। আর দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্যও এতে পূরণ হবে না। উল্টো পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে অন্তত 1 দশক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 850টি কামিকাজি ড্রোন কিনছে ভারত। এতে প্রায় 2000 কোটি রুপির বাজেট নির্ধারণ করেছে নয়াদিল্লি। অপারেশন সিঁদুর থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ড্রোন সক্ষমতা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় 2000 কোটি রুপির মূল্যের 850টি কামিকাজি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ড্রোনগুলো সেনাবাহিনী সহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বাহিনীকে আধুনিক যুদ্ধ সক্ষমতায় সজ্জিত করতে ব্যবহার করা হবে। মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সেনাবাহিনীর ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদন পেতে পারে। সে বৈঠকে ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেয়া হবে। এই ছাড়পত্র মিললেই শুরু হবে ড্রোন কেনার প্রক্রিয়া। ভবিষ্যতে সব যুদ্ধ ইউনিটকে সজ্জিত করতে প্রায় 30,000 ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে ভারতের। সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে অশ্নি প্লাটুন গঠন করা হবে, যারা শত্রু অবস্থান ও সন্ত্রাস দমন অভিযানে ড্রোন পরিচালনা করবে। ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা ANI-কে জানিয়েছেন, অপারেশন সিঁদুরে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। তিনি জানান, এই অভিযানে খুবই কার্যকর যুদ্ধাস্ত্র ছিল ড্রোন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সার্বিয়ায় ছাত্র আন্দোলন নিচ্ছে নতুন মোড়। রোববার বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি জানান তারা। সার্বিয়া ও বিশ্ববিদ্যালয়ের পতাকা হাতে স্লোগান আর হুইসেলের শব্দে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক। স্থানীয় সময় রোববার সার্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর নোভি পাজারে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের চাপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল করেছে এবং কয়েক ডজন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগ এবং নতুন রেক্টর নিয়োগের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, এটি শুধু শহর বা বিশ্ববিদ্যালয়ের লড়াই নয়, এর সঙ্গে পুরো সার্বিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ জড়িত। এদিকে সব অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ ও তার দল বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পরিবেশ ধ্বংসের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে রাস্তায় নেমেছেন পরিবেশ কর্মীরা। উন্নয়ন প্রকল্পের নামে প্রকৃতি ধ্বংস বন্ধের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। স্থানীয় সময় রোববার করাচির ঐতিহাসিক ফ্রেয়ার হল পার্কে জড়ো হন পরিবেশ কর্মী ও সংস্কৃতি কর্মীরা।
নাটক, গান ও নৃত্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরা হয় আন্দোলনে। পাশাপাশি কয়লা প্রকল্প, নদীর তলদেশে নির্মাণ, সমুদ্র ভরাট ও উপকূলীয় উন্নয়ন প্রকল্পে বন্ধের আহ্বান জানানো হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান এই বাস্তবতায় পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জোরালো করেন আন্দোলনকারীরা। और आखिरी बात आपको बता दूं, अब दुनिया में स्मॉग वगैरह की वजह से ये भी मैं बता दूं, फ्लू जो था वो तो खत्म हो गया, मगर स्मॉग जो আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে $700 বিলিয়ন বেশি সম্পদের মালিক হলেন ইলন মাস্ক। টেসলা, রোবোটিক্স ও এআইকে কাজে লাগিয়েই উত্থান মত বিশ্লেষকদের। এপস্টিন কেলেঙ্কারিতে স্বচ্ছতা নিয়ে নতুন করে শুরু হয়েছে তোলপাড়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হাজারো নথি প্রকাশ করলেও গুরুত্বপূর্ণ অংশ গোপন রাখার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী আইন প্রণেতা ও বিশ্লেষকদের মধ্যে সন্দেহ ও ক্ষোভ দেখা দিয়েছে। কংগ্রেসের অনুরোধ অনুযায়ী ভবিষ্যতেও নথি প্রকাশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া আইনের আওতায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিন সংক্রান্ত কয়েক হাজার নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তবে যারা অধীর আগ্রহে এপস্টিন ফাইলের অপেক্ষায় ছিলেন তাদের অনেকেই হতাশ হয়েছেন। সর্বশেষ প্রকাশিত নথির কিছু জায়গায় কালো করে ঢেকে দেওয়া হয়েছে, আর কিছু নথি একেবারেই জনসমক্ষে আনা হয়নি, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। যেসব আইন প্রণেতা দীর্ঘদিন ধরে নথি প্রকাশের জন্য চাপ দিয়ে আসছিলেন, তারা গত শুক্রবার প্রকাশিত নথিগুলোকে অসম্পূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, আইনে পূর্ণাঙ্গ প্রকাশের নির্দেশ থাকলেও বিচার বিভাগ তা বাস্তবায়ন করেনি। আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নথির গুরুত্বপূর্ণ অংশ কালো করে রাখার কারণে এপস্টিন কেলেঙ্কারি ঘিরে চলমান ষড়যন্ত্র তত্ত্ব আরও শক্তিশালী হতে পারে এবং জনগণের আস্থার সংকট বাড়বে। বিচার বিভাগ এপস্টিনের সঙ্গে জড়িত 1200-র বেশি ভুক্তভোগী ও তাদের স্বজনকে শনাক্ত করেছে। সর্বশেষ নথিতে ডাউনিং স্ট্রিটের বাইরে এপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের ছবি, মারে লাগোতে এপস্টিনের উপস্থিতির তথ্য এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একাধিক ছবি রয়েছে। সঙ্গীত তারকা মাইক জ্যাগার, মাইকেল জ্যাকসন, ডায়ানা রস ও ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর ছবিও নথিতে দেখা গেছে। তবে নথিতে নাম বা ছবি থাকলে কেউ অপরাধে জড়িত তা এমন নয়। ডোনাল্ড ট্রাম্প ও বিল ক্লিন্টন উভয়ই এপস্টিনের অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং ভুক্তভোগীদের কেউ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলেননি। বিচার বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট শর্তে কংগ্রেসের অনুরোধ অনুযায়ী ভবিষ্যতে নথি প্রকাশ অব্যাহত থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্যক্তিগত সম্পদ মূল্যের রেকর্ড গড়লেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার সম্পদ মূল্য প্রায় $750 বিলিয়ন। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের ধারণা, 2027 সালের মধ্যে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক। টেসলা, রোবোটিক্স ও এআইকে কাজে লাগিয়েই মাস্কের এই উত্থান বলে মত বিশ্লেষকদের। একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন ইলন মাস্ক। টেসলার প্রধান নির্বাহী মাস্কের বর্তমান সম্পদ মূল্য $748.9 বিলিয়ন বা $74,890 কোটি। 2024 সালের তুলনায় তার সম্পদ মূল্য বেড়েছে প্রায় 4 গুণ। স্পেস এক্সের শেয়ার বাজারে আসার খবরে গত সপ্তাহেই মাস্কের অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে তার সম্পদ মূল্য ছাড়িয়েছিল $60,000 কোটি। সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার রায়ের পর সপ্তাহ ব্যবধানে তার সম্পদ মূল্য বেড়ে অতিক্রম করেছে $74,890 কোটি। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমির তথ্য, প্রতি বছর মাস্কের সম্পদ মূল্য বাড়ছে গড়ে 110% হারে। এই হারে সম্পদ বাড়তে থাকলে 2027 সালের মধ্যে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক। মাস্কের প্রতিদ্বন্দ্বী নেই, ব্যাপারটি তেমন নয়। ইনফরমার তথ্য, এআই ভিত্তিক এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং লাখো কোটি হতে পারেন 2028 সালের মধ্যে। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী মাস্কের সম্পদের চেয়ে $50,000 কোটি পিছিয়ে আছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি পেজ। তার সম্পদ মূল্য $25,260 কোটি। ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন আছেন তৃতীয় স্থানে, যার সম্পদ মূল্য $24,270 কোটি। চতুর্থ স্থানে থাকা অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদ মূল্য $23,940 কোটি। আর পঞ্চম অবস্থানে থাকা গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্জেই ব্রিনের সম্পদ মূল্য $23,310 কোটি। বিশ্লেষকদের মত, টেসলা, রোবোটিক্স ও এআই এর ভবিষ্যৎকে পুঁজি করেই ইলন মাস্ক নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ।
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইল ফলক ছুঁয়েছে জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। প্রথমবারের মতো মাইকায়েলা বেন্টহাউস নামের এক হুইল চেয়ার ব্যবহারকারী নারীকে মহাকাশে পাঠিয়েছে তারা। স্থানীয় সময় শনিবার ব্লু অরিজিনের রকেটে চড়ে টেক্সাস থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন বেন্টহাউস ও তার 5 সহযাত্রী। কারমান লাইন অতিক্রমের পর তারা কয়েক মিনিটের জন্য মাইক্রোগ্র্যাভিটির অভিজ্ঞতা নেন। এরপর প্যারাশুটের সহায়তায় ক্যাপসুলটি নিরাপদে টেক্সাসের মরুভূমিতে অবতরণ করে। 2018 সালে বাইক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান বেন্টহাউস। এরপর থেকেই প্রতিবন্ধী বান্ধব মহাকাশ ভ্রমণের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। This is a special thing today. You can kind of see that they have laid out a special has completed. বরফে গড়া বেথলেহেম। কলম্বিয়ার রাজধানী বোগোতায় বরফখণ্ডে নির্মিত যিশুর জন্মদৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। বিশ্বাস, শিল্প আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই বরফের ন্যাটিভিটি ছুঁয়ে দিচ্ছে ঠান্ডার মধ্যেই আধ্যাত্মিক উষ্ণতা। কলম্বিয়ার বোগোতায় সেন্ট কায়েতানো চার্চে ঢুকলেই চোখে পড়ে ব্যতিক্রমী দৃশ্য। শিশু যিশু, মেরি ও জোসেফ বরফে খোদাই করা। সাধারণ প্রদর্শনী নয়, দর্শকদের জন্য এটি যেন বেথলেহেমের সেই শীতল রাতের অনুভূতি ফিরিয়ে আনার এক জীবন্ত আয়োজন। 1 মাস ধরে তৈরি এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে প্রায় 20 টন বরফ। সম্পূর্ণ আবদ্ধ একটি কন্টেইনারের ভেতরে তাপমাত্রা রাখা হয়েছে -12 ডিগ্রি সেলসিয়াস। প্রবেশের সঙ্গে সঙ্গেই দর্শককে ঘিরে ধরে তীব্র ঠান্ডা, যা যিশুর জন্মের সময়কার কষ্টের প্রতীক হিসেবেই উপস্থাপন করা হয়েছে। এটি সত্যি অসাধারণ অভিজ্ঞতা, খুব সুন্দর, একেবারে আলাদা আর ভোলার মতো নয়। ভেতরে ঢুকেই এক ধরনের শান্তি ও আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেছি। এই বরফ শিল্প নির্মাণ করেছেন ভাস্কর দিয়েগো জুলেটা, যার সহযোগিতায় ছিল তার বিশেষ দল। টানা মাইনাস তাপমাত্রায় কাজ করে 4 জনের একটি দল গড়ে তুলেছে এই স্থাপনা, যা এখন বড়দিন উপলক্ষে বোগোতার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। দর্শকদের এক অনন্য অভিজ্ঞতার সুযোগ দেবে বোগোতার এই ভিন্নধর্মী আয়োজন, এমনটাই প্রত্যাশা গির্জা কর্তৃপক্ষের। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। চলতি মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে। স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হওয়া তুষারপাতে ঢেকে গেছে সোনমার্গ ও লেহ শহর, যা দেখতে উপত্যকাগুলোতে ভিড় করছেন পর্যটকরা। আগামী 2 দিনে অঞ্চলটিতে তুষারপাত ও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। শুভ্র বরফের চাদরে ছেয়ে আছে চারপাশ। রাস্তা, কটেজ, গাছপালা বাদ যায়নি কিছুই। এর মধ্যেই ধীরে পড়ছে তুষার। নৈসর্গিক এ দৃশ্য ভারতের উত্তরাঞ্চলের সোনমার্গ ও লেহ শহরের। চলতি মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে। স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হওয়া তুষারপাতে পাহাড়ি অঞ্চলগুলোতে এক মনোরম দৃশ্যের অবতারণা হয়। শীত উপেক্ষা করে তুষারপাত উপভোগ করতে ঘরের বাইরে বের হন বাসিন্দারা। খেলায় মেতে উঠতে দেখা যায় শিশু কিশোরদেরও। আগামী 2 দিনে অঞ্চলটিতে তুষারপাত ও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এদিকে তুষারপাত ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জম্মু কাশ্মীরে বাড়ছে পর্যটকের ভিড়। ভয়াবহ বায়ু দূষণের প্রকোপ থেকে নিজেদের কিছুদিনের জন্য দূরে রাখতে দিল্লি ও আশপাশের রাজ্যগুলো থেকেও ঘুরতে যাচ্ছেন অনেকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীর উপত্যকায় বাতাসের ক্ষতিকর কণার মাত্রা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ পাচ্ছেন, কিন্তু 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাসরত ইতালিতে অনলাইন রেজিস্ট্রেশনের হার অত্যন্ত হতাশাজনক। রোববার পর্যন্ত মাত্র 13,000-এর কিছু বেশি প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তবে এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে রিপোর্ট। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও ইতালিতে অনলাইন রেজিস্ট্রেশনের হার আশা অনুরূপ কম। রোববার পর্যন্ত ইতালিতে অনলাইন রেজিস্ট্রেশন করেছেন মাত্র 13,704 জন। এদের মধ্যে পুরুষ 11,985 জন এবং নারী 1,719 জন। তাদের মধ্যে 11,616 জন অনুমোদন পেয়েছেন।
ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাংলাদেশিদের অধিকাংশের বৈধ ঠিকানা নেই। একই বাসায় একাধিক বাংলাদেশি বসবাস করলেও সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত না থাকায় তারা অনলাইন রেজিস্ট্রেশনে আবেদন করতে ব্যর্থ হচ্ছেন। এ কারণেই ভোটার রেজিস্ট্রেশনের সংখ্যা খুবই কম বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। পোস্টাল ব্যালটে কিভাবে ভোট দেওয়া যায়, কিভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং কিভাবে নিবন্ধন করতে পারে, এই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত যে সকল টিউটোরিয়াল ভিডিও এসেছে সেগুলো আমরা প্রচার করছি। তবে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন ভোটাররা অপেক্ষায় আছেন ভোটাধিকার প্রয়োগের। আমরা সকলে খুব আনন্দিত, প্রথমবারের মতো আমাদের প্রবাসীদেরকে এত সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছে। নিবন্ধনে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীর ঐক্যকে শক্তিশালী করুন। ফেসবুকে প্রচারণা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ সহ নানাভাবে ভোটার রেজিস্ট্রেশনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শিউলি রোজা, সময় সংবাদ। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে সমবেত হন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের উপর সংঘটিত সমন্বিত হামলাকে নজিরবিহীন ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দেশের গণমাধ্যম ইতিহাসে একে কালো দিন হিসেবে অভিহিত করেন। সম্প্রচার সাংবাদিক ও লেখক বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সিনিয়র সাংবাদিক, মুক্তিযোদ্ধা, লেখক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। দেখছেন আন্তর্জাতিক সময়। ইরাকের রাজধানী বাগদাদের ঐতিহাসিক আল মুতান্নাবি স্ট্রিটের কোলাহলের নিচে লুকিয়ে আছে এক বইয়ের দোকান। মাটির নিচে থাকা ছোট্ট এই দোকানের নাম আল হিকমা, যা জ্ঞান চর্চা আর বই পড়ার অভ্যাস টিকিয়ে রাখার প্রতীক হয়ে উঠেছে। বাগদাদের আল মুতান্নাব্বি স্ট্রিটের নিচেও অবস্থিত আল হেকমা বুকশপ। এটি পরিচালনা করছেন ৬৮ বছর বয়সী আদনান জাফর ঘানি। হেকমা অর্থ জ্ঞান, আর নামটির মতোই মাটির নিচে এই বইয়ের দোকান জ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে। কয়েক দশক ধরে ঘানি নিজের দোকানকে রূপ দিয়েছেন ইরাকের রাজধানীর এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান হিসেবে। আদনান জাফর ঘানি এখানে স্বল্প মূল্যে বই বিক্রি করেন, আর যাদের বই কেনার টাকা নেই তাদের বিনামূল্যে উপহার দেন তিনি। তার লক্ষ্য কেউ যেন বই ছাড়া দোকান থেকে ফিরে না যায়। ঘানি বলেন, মানুষ কেবল পড়াশোনার মাধ্যমেই এগিয়ে যেতে পারে। সেই বিশ্বাস থেকেই তার এই উদ্যোগ। আমি বই পড়তে খুব ভালোবাসি, সেই শখ থেকেই এই বইয়ের দোকান শুরু। প্রায় ৩ দশক ধরে এই দোকান চলছে। আমার কাছে এটা শুধু ব্যবসা নয়, এক ধরনের আহ্বান, কারণ মানুষ পড়াশোনার মাধ্যমেই এগিয়ে যেতে পারে। আল হেকমার বেসমেন্টে সারি সারি তাক আর বাক্সে ঠাসা হাজারো বই, বিজ্ঞান, ইতিহাস থেকে শুরু করে দুর্লভ উপন্যাস পর্যন্ত কি নেই এখানে। এই সংগ্রহ শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষকে আকর্ষিত করে। দোকানের দিকে যাওয়া শুরু গলিপথে সবসময় ভিড় থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জ্ঞান পিপাসু পাঠকদের। ঘানির এই উদ্যোগকে অনেকেই দেখছেন বই পড়ার সংস্কৃতি টিকিয়ে রাখার ব্যক্তিগত সংগ্রাম হিসেবে। একই সঙ্গে এটি বাগদাদের সাংস্কৃতিক হৃদয় হিসেবে পরিচালিত আল মুতান্নাব্বি স্ট্রিটের ঐতিহ্য ও বুদ্ধিবৃত্তিক চেতনাকে বাঁচিয়ে রাখার এক নীরব প্রয়াস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লিওনেল মেসিকে ভারত সফর নিয়ে এবার পাওয়া গেল অবাক করা এক তথ্য। ইন্ডিয়া সফর থেকে মেসির আয়ের পরিমাণ শুনলে চোখ চড়ক গাছ হবে যে কারো। প্রায় ১০০ কোটি রুপি খরচ হয়েছে লিওকে ভারতে আনতে, যার মধ্যে ৮৯ কোটি রুপি দেওয়া হচ্ছে মেসিকেই। এমন তথ্য উঠে এসেছে তদন্তে, যে অর্থের ৬০% এসেছে স্পন্সর ও টিকিট বিক্রির অর্থ থেকে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। গোট ট্যুর অফ ইন্ডিয়া। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যে সফর নিয়ে তুমুল আগ্রহ ছিল ভারতীয়দের, কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই পরিণত হয় বিশৃঙ্খলা, ভাঙচুর আর ধ্বংসযজ্ঞে। কলকাতা দিয়ে শুরু করে এরপর হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি। তবে শুরুতেই যুব ভারতী স্টেডিয়ামের যাত্রাটা একেবারেই সুখের হয়নি লিওর। অর্থ ব্যয় করে লিওনেল মেসিকে এক নজর দেখতে না পারায় বেজায় চটেছেন ভক্তরা। বিশৃঙ্খল এই পরিস্থিতির জন্য LM10কে ভারতে আনার উদ্যোগ নেয়া শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। শতদ্রুকে গ্রেফতার করে এবার বের হয়ে এলো থলের পিরাল। জানা গেল কত টাকার বিনিময়ে ভারত সফরে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। টাকার পরিমাণ শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারো।
চরম বিশৃঙ্খলার দায়ে শতদ্রুকে পুলিশি হেফাজতে নেয়ার পর পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। আদালতে এবার জবানবন্দি দিলেন তিনি। তদন্ত কমিটি গঠন করার পর উঠে এলো মেসির অর্থপ্রাপ্তির পরিমাণ। মেসির ভারত সফরের জন্য তিনি একাই পেয়েছেন 89 কোটি রুপি, আর পুরো সফরে মোট খরচ হয়েছে 100 কোটি রুপি। কলকাতার ঘটনা তদন্তের পর এমন তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত কমিটি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। তবে এত টাকার উৎস কি তাও জানা গেল এবার। মেসিকে 89 কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দেয়া হয়েছে 11 কোটি রুপি। এর মধ্যে 30% অর্থ এসেছে স্পন্সরশিপ থেকে, আর বাকি 30% অর্থ এসেছে টিকিট বিক্রি বাবদ। এদিকে শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 20 কোটিরও বেশি রুপির হিসেব পেয়েছে এসআইটি। তবে অভিযুক্ত শতদ্রুর দাবি এই টাকা কলকাতা ও হায়দ্রাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকেই পাওয়া। শুধু ব্যাংক অ্যাকাউন্টই জব্দ করা হয়নি, শতদ্রুর বাড়ি থেকে বেশ কিছু নথিও জব্দ করা হয়েছে। এদিকে কলকাতার বিশৃঙ্খলা নিয়ে জবানবন্দি দিয়েছেন শতদ্রু দত্ত। কলকাতায় মেসিকে ঘিরে ছিলেন 70 থেকে 80 জন মানুষ, যার কারণে লিওকে গ্যালারি থেকে দেখতে পাননি দর্শকরা। আর এত মানুষের সমাগম হয় প্রভাবশালী মহলের কারণে। মেসি এত মানুষের সমাগম খুব একটা ভালোভাবে নেননি বলে পূর্ণ নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন। পিটিআই এর প্রতিবেদনে উল্লেখ করা হয় এমন খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতকে 191 রানে বিধ্বস্ত করে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে সামির মিনহাসের সেঞ্চুরিতে 8 উইকেট হারিয়ে 347 রান করে ম্যান ইন গ্রিন যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে 156 রানে গুটিয়ে যায় ভারত। দুবাইয়ে ব্যাট করতে নেমে শুরুতে হামজার উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত তার ব্যাটে আসে 113 বলে 172 রান। এছাড়া উসমান 35 ও আহমেদ হুসেন তোলেন 56 রান। আর তাতেই 8 উইকেট হারিয়ে 347 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রা নেন 3 উইকেট। দলের হয়ে সূর্যবংশী 26, দীপেশ 34 রান করলেও ক্রিজে থিতু হতে পারেননি আর কোনো ব্যাটার। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে বড় লজ্জার হার নিয়ে শিরোপার স্বপ্ন ভাঙে ভারতের। প্যাঁচেরা হয়েছেন সামির মিনহাস। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন বসতি স্থাপনে অনুমোদন ইসরায়েলের। নিন্দা সৌদি আরবের, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। গাজার 3 স্থানে হামলায় 4 ফিলিস্তিনি নিহত। ওডেসায় ফের তেলের মজুদাগারে রুশ হামলা। রুশ অঞ্চলেও সুমি অঞ্চলেও দুপক্ষের তুমুল সংঘর্ষ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের আলোচনা ফলপ্রসূ, দাবি ওয়াশিংটনের। এবং ভেনেজুয়েলা উপকূলে আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদক কারবারে অর্থায়নের অভিযোগ ট্রাম্প প্রশাসনের। চুরি ও অপহরণ আখ্যা কারাকাসের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ ইমন। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।